আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কেবিসি স্কুল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে টিউটোরিয়ালে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 33 পৃষ্ঠা থেকে শুরু করব। বিগত টিউটোরিয়ালগুলোতে তোমাদের পাঠ্য বইয়ের 33 পৃষ্ঠার পূর্ব পর্যন্ত যে ম্যাথমেটিক্স ছিল সে ম্যাথমেটিক্সগুলোর সমাধান দেওয়া আছে। ইতিমধ্যে যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো দেখে নাওনি তারা একটু কষ্ট করে দেখে নেবে। আসলে ক্রমানুসারে সবগুলো টিউটোরিয়াল দেখলেই তোমরা আসলে আজকের টিউটোরিয়ালটা বুঝতে পারবে। এই জন্য তোমাদের আমি সাজেস্ট করব যে সবগুলো টিউটোরিয়ালগুলো ক্রমানুসারে দেখার জন্য। আচ্ছা, তাহলে আজকে আমরা 33 পৃষ্ঠা থেকে শুরু করব। তোমরা নিশ্চয়ই বইটা সামনে রেখেছো তোমাদের 33 পৃষ্ঠায় দেখো বলা আছে যে গসাগু এর ব্যবহার, মানে কি কি ধরনের অঙ্ক করার সময় আমরা গসাগু করতে হবে সেই জিনিসগুলো আমাদের এখানে বলা আছে। আচ্ছা, তোমাদের 33 পৃষ্ঠায় দেখো এখানে প্রথমে যে একটা অঙ্ক দেখা যাচ্ছে, অঙ্কটা হচ্ছে এরকম, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ, এখানে একটা পয়েন্ট দেখো, সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে। এখানে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করা। দেখো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এখানে দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে সর্বোচ্চ কয়টা দল অর্থাৎ দলের সংখ্যা বের করতে হবে এবং কোন দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে সেটাও আমাদের বের করতে হবে। তাহলে তোমরা জানো যে যখন লসাগু এবং গসাগু অঙ্কে তোমার সর্বোচ্চ কথা তো থাকে, সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ দল, তখন কিন্তু আমাদের গসাগু করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি 40 এবং 24-এর গসাগু বের করতে পারি তাহলেই আমরা সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে সেটা বের করতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা গসাগুটা বের করে নিই। আর এখানে আরো একটা কথা হচ্ছে, গসাগু কিন্তু তোমরা অনেক 3-4টা নিয়মে করতে পারো। তো সব থেকে ভালো তোমরা গুণনীয়ক পদ্ধতিতে গসাগু নির্ণয় করবে অথবা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করবে। এই দুইটা প্রক্রিয়া আসলে অনেক সহজ, বা এছাড়া আরো অনেক প্রক্রিয়া আছে, যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো। তবে আজকে তোমাদের আমি গুণনীয়ক পদ্ধতিতে গসাগু নির্ণয় দেখাবো। তো চলো শুরু করা যাক। 2 নম্বর অঙ্কটা, তাহলে আমরা প্রথমে লিখব যে 40 এবং 24 এর গসাগু হচ্ছে সর্বোচ্চ ভাগ করা দলের সংখ্যা। ওকে, প্রথমে এই কথাটা আমরা লিখে নেব। এরপরে আমরা এখন লিখব যে 40 এর গুণনীয়ক। চল্লিশের গুণনীয়ক কি কি বলতো? গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় এই
জিনিসগুলো কিন্তু আমরা বিগত টিউটোরিয়ালগুলোতে শিখেছিলাম। যারা ফার্স্ট এই টিউটোরিয়ালটা দেখতেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা একটু কষ্ট করে আমার পঞ্চম অধ্যায়ের যে পার্ট 1 এবং 2 লেকচার ছিল এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, তাহলে 40-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 8, 10, 20 এবং 40। এরপর আমরা 24-এর গুণনীয়ক বের করব। 24-এর গুণনীয়ক 24-এর গুণনীয়ক কি বলতো? 1, 2, 3, 4, 6, 8, 12, 24। ওকে, তাহলে দেখো এখানে আমরা জানি যে গসাগু মানে হচ্ছে এই যে আমরা গুণনীয়কগুলো বের করলাম, এই গুণনীয়কগুলোর মধ্যে যেটা সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে দেখো এখানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক হচ্ছে 8, অর্থাৎ 8-এর থেকে বড় কোনো সংখ্যা এই দুইটার মধ্যে নেই। তাহলে এই 8টাই হচ্ছে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 40 এবং 24-এর গসাগু। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব, আচ্ছা প্রথমে এই কথাটা আমরা লিখে নিই যে 24 ও 40-এর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক হলো 8। অতএব গসাগু সমান 8। তাহলে দেখো আমরা 40 এবং 24-এর গসাগু পেলাম 8, অর্থাৎ এই 8টাই কিন্তু আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ দলের সংখ্যা, অর্থাৎ শিক্ষার্থীদের সর্বোচ্চ 8টি দলে ভাগ করা সম্ভব। তাহলে এই কথাটাকে আমরা এখন লিখব যে অতএব শিক্ষার্থীদের সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে। আচ্ছা দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গিয়েছি। এখন আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা বের করতে হবে। বলেছে যে প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে, এটাও বের করতে হবে আমাদের। তাহলে দেখো আমাদের কি করতে হবে, 40 ছিল ছাত্র সংখ্যা এবং 24 ছিল ছাত্রীর সংখ্যা, তাই না? তাহলে 40কে এবং 24কে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলেই আমরা কোন দলে কতজন করে ছাত্র এবং ছাত্রী আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব যে অতএব প্রত্যেক দলে ছাত্র থাকবে দেখো ছাত্র সংখ্যা ছিল 40, 40কে মোট দল হচ্ছে 8 দ্বারা ভাগ করো, এত জন সমান 5 জন। আবার প্রত্যেক দলে ছাত্রী থাকবে, দেখো ছাত্রীর সংখ্যা ছিল 24, 24কে টোটাল দল দ্বারা আমরা ভাগ করব, তাহলে 3 আসতে 24, অর্থাৎ 3 জন। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেলাম
যে সর্বোচ্চ 8টি দলে ছাত্রছাত্রীদের ভাগ করা সম্ভব এবং প্রত্যেক দলে 5 জন করে ছাত্র এবং 3 জন করে ছাত্রী থাকবে। এই হচ্ছে তোমাদের এই অঙ্কটার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা পরের অঙ্কটা করব। প্রথমেই অঙ্কটাকে আমরা দেখে নিব। এখানে দেখো, এখানে বলা আছে যে একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ দেখো, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তোমাদের আগেই বলেছি যে সর্বোচ্চ, বৃহত্তম এই ধরনের কথা থাকলে আমাদের গসাগু করতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে 60 এবং 36-এর গসাগু নির্ণয় করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো চলো শুরু করা যাক। তাহলে এটা 3 নম্বর অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা এই কথাটাকে আগে লিখব যে 60 এবং 36 এর গসাগু হলো সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখো 2 নম্বর অঙ্কটা গসাগু বের করেছিলাম গুণনীয়ক পদ্ধতিতে, কিন্তু আমরা 3 নম্বর অঙ্কে আমরা গসাগু নির্ণয় করব ভাগ প্রক্রিয়ায়। এতে করে তোমাদের 2টা জিনিসই শিখে থাকা হবে। আর এই 2টা জিনিসের মধ্যে, 2টা নিয়মের মধ্যে তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সমাধান করতে পারো। তাহলে দেখো, আমরা 3 নম্বর অঙ্কটায় ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করব। চলো শুরু করা যাক। তাহলে ভাগ প্রক্রিয়ায় করার নিয়ম হচ্ছে, যদিও বিগত টিউটোরিয়ালগুলোতে বলা আছে, দেখে নেবে। এখানে 60 এবং 36-এর মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে 36। তো সব থেকে ছোট সংখ্যা দিয়ে তার বড়টাকে ভাগ করতে হবে। তাহলে দেখো, আমরা 36 লিখলাম ভাজকের জায়গায়, আর ভাজ্যের জায়গায় লিখব 60। তাহলে 36 60-এর মধ্যে যাচ্ছে একবার। এখন আমরা বিয়োগ করব। তাহলে 6 আছে কত হলে 10 হবে 4, 3 রেখে 4, 4 আছে কত হলে 6 হবে 2। দেখো, এখন আমাদের কাজ হচ্ছে, এটা এখন আমাদের ভাজক ধরে নিতে হবে, আর এটা এখন ভাজ্য হয়ে যাবে। ঠিক এইভাবে যতক্ষণ পর্যন্ত আমরা ভাগশেষ শূন্য না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটাকে চালিয়ে যেতে হবে। তাহলে দেখো, 36-এর মধ্যে 24 যাচ্ছে একবার, আবার আমরা বিয়োগ করব। তাহলে 4 আছে কত হলে 6 হবে 2, 2 আছে কত হলে 3 হবে 1। আবার সেম কাজটা করব। এখন এটা ভাজক ধরে নিতে হবে এবং এটা ভাজ্য হয়ে যাবে। আবার ভাগ করবো আমরা, দেখো এবার মিলে যাবে। 24-এর মধ্যে 12 দুইবার যাচ্ছে, 12 দুগুণ 24। তো একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে ভাজকের জন্য আমরা ভাগশেষ শূন্য পাবো, সে ভাজকটাই হচ্ছে আমাদের গসাগু। এই ভাগফল কিন্তু নয়, মনে রাখতে হবে। ভাগফল কিন্তু আমাদের গসাগু নয়, আমাদের এই ভাজকটাই হচ্ছে গসাগু। ওকে, তাহলে আমরা এখন লিখব যে অতএব 60 এবং 36 এর
গসাগু সমান 12। তাহলে বন্ধুরা আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে যে দ্রব্যগুলো ছিল এগুলোকে সমানভাবে ভাগ করে দেওয়া সম্ভব। তাহলে সেই কথাটা এখন আমরা লিখে নেব। ঠিক এইভাবে তোমরা নিচে লিখে নিতে পারো যে সুতরাং সর্বোচ্চ 12 জন শিক্ষার্থীর মধ্যে দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এই হচ্ছে তোমাদের এই অঙ্কটার সমাধান। তো ভিউয়ার্স, তোমরা গসাগু নির্ণয়টা ভাগ প্রক্রিয়ায় যদি তোমাদের কাছে সহজ বেশি লাগে তাহলে তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় যে উৎপাদক প্রক্রিয়াটা তোমাদের কাছে বেশি সহজ, তোমরা উৎপাদক প্রক্রিয়াতেও করতে পারো। এরপর তোমাদের 34 পৃষ্ঠা হেডলাইন হচ্ছে মৌলিক উৎপাদকে প্রকাশ। তো যদি তোমরা বইটা কাছে রাখো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে প্রথমে যে কোশ্চেনটা করা আছে, এখানে বলেছে যে নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় এবং কেন। দেখো এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, তো এই সংখ্যাগুলো কেন মৌলিক সংখ্যা নয় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো নিচে এখানে একটা কথা বলা আছে, যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। তাহলে বন্ধুরা তোমরা এখানে সমাধানটা দেখতে পাচ্ছ, যেমন প্রথমে ছিল 4, 4-এর সমাধান হচ্ছে দুইটি মৌলিক সংখ্যার গুণফল। তাহলে কোনো সংখ্যা যদি দুইটি মৌলিক সংখ্যার গুণফল হয় তাহলে সংখ্যাটি কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না। এখানে দেখো 6, 6 2 গুণন 3 অর্থাৎ দুইটি মৌলিক সংখ্যার গুণফলের সমন্বয়ে 6 হতে পারে। এই জন্য 6 কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না। দেখো এই কথাটা তোমরা মুখস্থ করে নেবে, যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল, দুইটি মৌলিক সংখ্যার গুণফলে যদি কোনো একটা সংখ্যা আমরা পাই তাহলে সেটা কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না। যেমন দেখো এখানে আমরা 8কে দেখতে পাচ্ছি 2 গুণন 4, আবার 4কে ভাঙলে হচ্ছে 2 গুণন 2 অর্থাৎ 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গুণফলে 8 গঠিত। সো 8টাও কি নয়, মৌলিক সংখ্যা নয়। এরপরে 24 সেম, 24টা দেখো একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমন্বয়ে গঠিত। সো 24ও কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক এইভাবে তোমরা এই অঙ্কগুলোকে ব্যাখ্যা করতে পারবে। তো এরপরে তোমাদের একটু নিচে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। দেখো এটা কিন্তু তোমাদের এমসিকিউ বা যোগ্যতা ভিত্তিকের ক নাম্বারে অনেক সময় এসে থাকে, এই জিনিসটা একটু আমাদের জানতে হবে। নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে সমাধান করব চলো দেখা যাক। প্রথমে আছে 12, তাহলে 12কে আমরা কি করব, 12কে আমরা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। তাহলে প্রথমেই আমরা 12কে এখানে লিখে নিব, লিখে নিয়ে এভাবে একটা দাগ দেব। দেখো 12কে সর্বনিম্ন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় বলো তো? 2 দ্বারা। সো 2 দ্বারা আমরা ভাগ করব, এখানে আমরা 6 পাবো। এরপরে 6কে আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, এরপরে আমরা 3 পাবো। তাহলে দেখো আমরা এই সাইডে যে সংখ্যাগুলো পাবো অর্থাৎ 2, 2, 3 সাইডে এবং সর্বশেষের যে লাইনে থাকবে এই সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে 12 এর মৌলিক সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে আমরা এখন ফাইনালি লিখতে পারি
অতএব 12 এর মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 2 গুণ 2 গুণ 3। ঠিক এইভাবে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। আমি তোমাদের আরও একটা দেখে দেব, যেমন এরপরে 4 নম্বর 45। তো দেখো 45কে প্রথমে আমরা এভাবে লিখবো, লিখে এভাবে একটা টান দিব। তো 45কে সর্বনিম্ন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় বলো তো? 3 দ্বারা। 3 3 15 45। এরপর 15কে আমরা আবার 3 দ্বারা ভাগ করতে পারি। সো 3 5 15। দেখো আর কিন্তু এটাকে ভাগ করা পসিবল না, বা ভাগ করে ছোট করা পসিবল না। তাহলে আমরা এখানে কি কি মৌলিক সংখ্যা পেলাম? 3 3 5। তাহলে এখন আমরা এখন লিখব যে অতএব 45 এর মৌলিক সংখ্যার গুণফল 3 গুণ 3 গুণ 5। ঠিক এইভাবে তোমরা বাকি সবগুলো অঙ্ক করতে পারবে। তো তোমরা নিজেরা একটু কষ্ট করে নেবে। এরপর তোমাদের পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠায় দেখো, এখানে আমাদের বেশ কিছু অঙ্ক রয়েছে যেগুলোর লসাগু বের করতে হবে আমাদের। তো এখান থেকে আমি তোমাদের 2-1টা করে দেখাবো, আর বাকিগুলো তোমরা নিজেরা করে নিবে। তাহলে আমি সব থেকে বড় 2টি অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি, 10 এবং 11। তাহলে দেখো লসাগু নির্ণয়। একের 10 নম্বর। অঙ্কটা প্রথমে উঠে নিতে হবে 16 24 15 28। তো বন্ধুরা, আমরা লসাগু উৎপাদকের সাহায্যে বের করতে পারি, আবার এইভাবে করতে পারি। এইটা কিন্তু তোমাদের পূর্বে আলোচনা করেছিলাম। সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে সমাধান করা। তোমরা 2 সবসময় চেষ্টা করবে 2 দিয়ে শুরু করতে। সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করা গেলেই আমরা এখানে 2 বা 3 বা 4 নিতে পারবো। আর সবগুলোকে যদি ভাগ করা যায় তাহলে তো খুবই ভালো কথা। তাহলে যদি আমরা এখানে 2 নিই, তাহলে 16-এর মধ্যে 2 যাচ্ছে 8 বার, 24-এর মধ্যে যাচ্ছে 12 বার, 15-এর মধ্যে যাচ্ছে না, তো 15 15ই থাকবে, 28-এর মধ্যে যাচ্ছে 14 বার। এরপরে আমরা আবার 2 দেব, তাহলে 8-এর মধ্যে 2 যাচ্ছে 4 বার, 12-এর মধ্যে 6 বার, 15-এর মধ্যে যাচ্ছে না, 14-এর মধ্যে 7 বার। দেখো আমরা আবার 2 বার দিতে পারি, তাহলে 4-এর মধ্যে 2 যাচ্ছে হচ্ছে 2 বার, 6-এর মধ্যে 3 বার। ওকে, এরপরে আমরা আর 2 দিয়ে দেখো, 2 দিয়ে আর সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করা পসিবল না, কারণ 2 দিয়ে শুধুমাত্র 2কে আমরা ভাগ করতে পারবো, 3 15 এবং 7কে করতে পারবো না। সো এখানে আমরা আর 2 নিতে পারবো না। এখন আমাদের নিতে হবে 3। তো 3 দিয়ে 2কে ভাগ করা সম্ভব না, সো 2 2 থাকবে। আর 3 3-এর মধ্যে যাচ্ছে 1 বার, 15-এর মধ্যে যাচ্ছে 5 বার, 7-এর মধ্যে যাচ্ছে না, সো 7 7 থাকবে। এখন দেখো 2 1 5 7 এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 2 1 5 7 অর্থাৎ সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে আমাদের লসাগুটা এখানেই শেষ। আমরা জাস্ট এখন কি করব,
এখন আমরা এই সবগুলো সংখ্যার গুণফলগুলো বের করে নেব, তাহলে আমরা লসাগু পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখব অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 7 সমান 1680। তোমরা একটু গুণটা বুঝে শুনে করবে, কারণ অনেক বড় একটা গুণ, এটা করতে গিয়ে অবশ্যই ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে আমরা যদি 11 নম্বরটা করতে চাই, তাহলে 11 নম্বর অঙ্কটা প্রথমে উঠিয়ে নিই। 7 10 12 14। তাহলে এখন চলো শুরু করা যাক। 7 10 12 14। তাহলে প্রথমে 2 দিয়ে দেব, এরপর দেখো এখন আর 2 দিয়ে দেওয়াটা সম্ভব হচ্ছে না, এখন আমরা 7 দিয়ে দেব। আর এটাকে ভাগ করা সম্ভব না একই সংখ্যা দিয়ে। এখন আমরা লিখব অতএব লসাগু 2 গুণ 7 গুণ 5 গুণ 6। তোমরা হয়তো একটা জিনিস বুঝতে পেরেছ যে 1 আমি এখানে লিখতেছি না, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই আমরা পাই, এই জন্য 1 লেখার প্রয়োজন পড়ে না। তো এখন গুণ করলে কত হচ্ছে? 420। অবশ্যই বারবার বলতেছি একটা কথা, সেটা হচ্ছে গুণগুলো সাবধানে করবে। অঙ্কগুলো কষ্ট করে করার পরে গুণ করতে যদি তোমরা একটু মিস্টেক করো, তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। এই জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করে তোমরা গুণগুলো করবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের পার্ট 4 এখানে শেষ করতেছি। নেক্সট পার্ট 5-এ তোমাদের নেক্সট পেজে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে ইনশাল্লাহ তোমাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।